দর্শক নাগরিকের নিয়মিত আয়োজন সংবাদ বিশ্লেষণ আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি আনোয়ার হোসেন। আজকে আমার সাথে স্টুডিওতে রয়েছেন সহকর্মী মুনিয়া জ্যোতি। সংবাদ বিশ্লেষণ আপনাকে স্বাগত জানাচ্ছি। জ্যোতি, আপনি জানেন যে আমরা এখানে আসলে আলোচনা করি দিনের ঘটে যাওয়া নানা সংবাদের বিশ্লেষণ করার চেষ্টা করি, অর্থাৎ ভেতরকার খবরগুলো আমাদের যে দর্শক রয়েছেন তাদেরকে জানাবার চেষ্টা করি। আজকেও তার ব্যতিক্রম নয়। বিশ্বে ঘটে যাওয়া বা দেশে ঘটে যাওয়া এইসব ইস্যুগুলো নিয়ে আমরা আলোচনা করি। আজকে যে বিষয়টি আমরা আলোচনা করবো, আপনি জানেন অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতি সেটি আসলে তারা এক ধরনের নমনীয়তা প্রদর্শন করেছে এবং আজ পর্যন্ত আমরা বলতে পারি সেটি আসলে একেবারে যে ঠিকঠাক হয়েছে ব্যাপারটি এরকম নয়, আমরা যেটি আশা করেছিলাম আসলে। তো সেই জায়গা থেকে এই যে আইনশৃঙ্খলা পরিস্থিতি সেটি কেন এখন পর্যন্ত, অর্থাৎ প্রায় বছর পার হয়ে যাওয়ার পরও আমাদের যে প্রত্যাশার লেভেল সেটি ছুঁয়ে যেতে পারেনি, বা তারা কেন আসলে এখনো নমনীয় বলে আপনার কাছে মনে হচ্ছে? আনোয়ার, আপনাকে ধন্যবাদ। আপনি শুরুতে আসলে যে ব্যাপারটি জানতে চাইলেন যে আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি কেন, এই কেনর উত্তর না আসলে এক কথায় দেওয়া যায় না, কেননা অনেকগুলো বিষয়ের সাথে জড়িত থাকে। দেশের যারা সাধারণ মানুষ আছে তাদের থেকে শুরু করে যারা আসলে রাষ্ট্র ক্ষমতায় আছে, কারা দেশ চালাচ্ছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছে, বিভিন্ন রাজনৈতিক দলগুলো রয়েছে। গত এক বছরের কথা তো বলছিলেন, গত এক বছর ধরে কিন্তু এখনো পর্যন্ত আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি কিন্তু মানে হয়ে যাচ্ছে, ক্রমবর্ধমানভাবে এটি আসলে নিম্নগামী আমরা দেখে আসছি, এবং কোনো রকম ভাবে এখনো পর্যন্ত ইতিবাচক কোনো দৃষ্টান্ত মনে হয় না আপনার চোখে, আমার চোখে বা দেশের কোনো সাধারণ মানুষের চোখে পড়েছে যাতে করে মনে হয়েছে যে সুশাসন প্রতিষ্ঠিত হয়েছে বা এই জায়গাটিতে সুশাসন নিশ্চিত হয়েছে। আপনি দেখেন গত সপ্তাহে একটি আলোচিত বিষয় ছিল, সারা বাংলাদেশের মানুষের হৃদয় কাঁপানো, হৃদয় বিদারক একটি ঘটনা ঘটে গেল পুরান ঢাকাতে। তার এক সপ্তাহ যেতে না যেতে একটি রাজনৈতিক দল, নব্য গঠিত রাজনৈতিক দল, যখন তাদের সভা সমাবেশ করতে যাচ্ছিল, জুলাই পদযাত্রা তারপর গিয়ে হলো লং মার্চ টু গোপালগঞ্জ। আমি জানি না আসলে কেন এই নামকরণটি করা হলো, তবে একটি রাজনৈতিক দলের তো আসলে এই অধিকারটি আছে যে তারা আসলে খুব স্বাভাবিকভাবে সভা সমাবেশ করবে, এটি তো একটি অধিকারের প্রশ্ন। সেই জায়গাতে নির্দিষ্ট একটি এলাকাকে কেন্দ্র করে সেখানে দফায় দফায় সংঘর্ষ, অনেকের প্রাণহানি হলো। এখনো পর্যন্ত আপনি জানবেন যে আজকে পর্যন্ত যতটুকু তথ্য আমাদের হাতে এসে পৌঁছেছে, 5 জন আসলে নিহতর ঘটনা সেখানে ঘটেছে। তো এই যে আসলে রাষ্ট্র সব ব্যাপারগুলো অবগত থাকা সত্ত্বেও, অর্থাৎ এই যে 36 দিন ব্যাপী যে এনসিপি জুলাই পদযাত্রা করছে বাংলাদেশের বিভিন্ন শহরগুলোতে, এটি অবগত থাকা সত্ত্বেও তারপরেও কিন্তু আমি বলবো যে তারা উদাসীন ছিল। কেননা আপনি জানবেন, আরেকটু বলি, আমরা একটু আর পেছনের দিকে একটু ফেরত যেতে চাই। আমরা গোপালগঞ্জের ইস্যু নিয়ে আর একটু পরে অবশ্যই আলাপ করব। সেটি হচ্ছে, ধরেন আপনি যেটি বলছিলেন যে গেল সপ্তাহে মিটফোর্ডের সামনে ঘটনা ঘটলো, কিন্তু এই ঘটনা তো আমি যেটি বলছিলাম যে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা নেওয়ার পর থেকে ঘটছে। আছিয়া বলেন, মুরাদনগর বলেন, একটার পর একটা ধরেন আমি সেটি বলছেন যে তারপরেও যেটি হচ্ছে যে এখনো এসে আমরা সেই সমস্যাগুলোর, অর্থাৎ আইন শৃঙ্খলা পরিস্থিতি যে উন্নয়ন করা সেটি আসলে করতে পারিনি। এটি কি রাজনৈতিক দলগুলো, আমি একজন বিশ্লেষকের সাথে কথা বলেছিলাম এর আগে, উনি আমাকে যেটি বলেন, উনি ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ে উনি হচ্ছেন অপরাধ বিজ্ঞান বিভাগের একজন শিক্ষক। তিনি বলছেন আসলে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে আসলে অনৈক্য, মানে আমাদের যেটি আসলে দরকার ছিল প্রথম, যেমন এই গণ অভ্যুত্থান বলেন বা হচ্ছে যেটির মাধ্যমে হোক বিগত আওয়ামী লীগ সরকারের যে পতন হয়েছে, তখন তো এক ধরনের ঐক্য তৈরি হয়েছিল। সেই ঐক্যের ফলাফলেই তো হচ্ছে ধরেন তাদের পতন হওয়া। পতনের পর থেকে ওই ঐক্যটি আসলে একটু একটু করে ফাটল ধরার কারণেই এই আইন শৃঙ্খলা পরিস্থিতি আসলে কাঙ্ক্ষিত যে লেভেলে পৌঁছানোর কথা, যেখানে থাকার কথা, আমরা সেখানে পৌঁছাতে পারি না। আপনার আসলে কি মনে হয়, এখানে কি আপনারও কি প্রায় একমত মনে হয় কিনা যে প্রতিনিয়ত যে প্রতি সপ্তাহে ঘটনাগুলো ঘটছে সেটি তো আসলে এই রাজনৈতিক দলগুলোর অনৈক্য কিংবা দেশ যারা চালাচ্ছেন তাদের বলতেই পারি যে আসলে তাদের মধ্যে যে একদম দক্ষতার মানে ঘাটতি রয়েছে, সেটি তো আসলে। জি, আপনি দেখুন দক্ষতার ঘাটতির কথা যে আপনি বলছিলেন, প্রত্যেকটা মানুষ আসলে স্পেশালিস্ট এখন দেশগুলো যাদের হাতে চলছে। প্রত্যেকটা মানুষের যে 16-17 জন মানুষ বিভিন্ন বিভিন্ন জায়গায় দায়িত্ব পালন করছে, তারা কিন্তু আসলে অদক্ষ বা অনভিজ্ঞ আমি কোনো ভাবে এই কথাটি বলবো না, কিন্তু আমি যেটা আসলে ব্যক্তিগতভাবে মনে করি সেটা হচ্ছে সদিচ্ছের অভাব। আপনি দেখেন রাষ্ট্রীয় স্বার্থের জন্য একীভূত হওয়ার জন্য কত প্রচেষ্টা এই মুহূর্তে চলছে। ঐকমত্য কমিশন দফায় দফায় বৈঠক করে যাচ্ছে, কি করলে আসলে রাষ্ট্রীয় স্বার্থে আমরা এক হতে পারি, কি করলে রাজনৈতিক দলগুলো একে অপরের প্রতি আরো বেশি সহনশীল হতে পারে। দেখুন আমরা সমস্ত রাজনৈতিক দলগুলো মিলে কিন্তু স্বৈরাচারের পতন ঘটালো। এর পরবর্তীতে এক বছরে কি দেখেছি, যখনই রাজনৈতিক দলগুলোর স্বার্থ সংশ্লিষ্ট কোনো বিষয় এসেছে তখনই কিন্তু ফাটল ধরে গেছে, তখন কিন্তু তারা মুখ ঘুরিয়ে নিয়েছে, তখন কিন্তু তারা একে অপরকে দোষারোপ করাতে ব্যস্ত ছিল। কিন্তু এই যে আইন শৃঙ্খলার অবনতি, এটা তো আলটিমেটলি রাষ্ট্রের প্রত্যেকটা মানুষ ইন্ডিভিজুয়ালি ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাহলে রাষ্ট্রীয় স্বার্থে তাহলে তারা কি এক থাকতে পারলো?
তারা তো এক থাকতে পারেনি। সুতরাং এই যে মতানৈক্যের জায়গাটি, সেটি কিন্তু একটি বড় প্রশ্ন, বড় মানে চিন্তার বিষয়, যে যেই উদ্দেশ্য নিয়ে আমরা এগিয়ে গিয়েছিলাম আলটিমেটলি সেই লক্ষ্যে আমরা পৌঁছতে পারিনি, শুধুমাত্র আমাদের এই স্বার্থ সংশ্লিষ্ট যে বিভেদ রয়েছে সেই বিভেদের কারণে। এরপর আমি আপনাকে যে কথাটি বলছিলাম সেটি হচ্ছে যে কেন আসলে এই ধরনের ঘটনা ঘটে যাচ্ছে, বারবার স্বরাষ্ট্র উপদেষ্টা বিভিন্ন ধরনের ভাবে বয়ান দিয়ে যাচ্ছেন। আমি আরেকটু বলি, সেটা স্বরাষ্ট্র উপদেষ্টা কিছুদিন আগে বলেন, অর্থাৎ গেল সপ্তাহে বলেন চিরুনি অভিযান চালাবেন। সত্যিকার অর্থে এই অভিযানে কতজন গ্রেপ্তার হয়েছে বা আটক হয়েছে, কি হয়েছে, আদৌ কি অভিযান পরিচালিত হয়েছে কিনা, এই তথ্য সম্ভবত আমাদের গণমাধ্যম কর্মী আসেনি। আমার কাছে মাঝে মধ্যে মনে হয় এই ধরনের এই বয়ান তৈরি করা বা এই বাক্যগুলো হাস্যরসে পরিণত হয় কিনা শেষ পর্যন্ত, বা হচ্ছে কিনা, বা আলাপ করছে কিনা মানুষজন, করছে সোশ্যাল গণমাধ্যমে আমরা নানা ধরনের স্ট্যাটাস দেখেছি যে যখন চিরুনি অভিযানের কথা বলছিলেন হাস্যরসাত্মকভাবে অনেকে অনেক কথা বলছে। সত্যিকার অর্থে সেটির কোনো ফলাফল তো আমরা পাইনি, এরপরও তো একটা বৃহৎ ঘটনা ঘটেই গেল। ইমপ্লিমেন্টেশন আসলে কতটা হয়েছে সেটিও তো প্রশ্নের জায়গা। আপনি যেমন বলছেন যে গত এক সপ্তাহ আগেও তিনি এই ধরনের একটি বক্তব্য দিয়েছেন, তার আগে কি হয়েছিল অপারেশন ডেভিল হান্ট, এবং ডেভিল হান্টে কি হয়েছিল আপনি সেই ফলাফল কিন্তু দেখেছেন। এই যে দফায় দফায় আপনি বিভিন্ন ধরনের আসলে অপারেশন ঘোষণা করেন, রাত 3টার সময় এসে আপনি সংবাদ সম্মেলন করেন, আপনার কোনো পলিসি নেই, আপনার কোনো আসলে ইমপ্লিমেন্টেশন নেই, আলটিমেটলি আপনি করছেনটা কি? আপনি কি বলবেন যে স্বরাষ্ট্র উপদেষ্টা একজন অনভিজ্ঞ মানুষ বা তার দক্ষতার অভাব রয়েছে? তিনি কিন্তু দারুণ একটি জায়গা থেকে এসেছেন, যেই জায়গাগুলো থেকে তাকে নিয়ে আসলে কোনো প্রশ্ন করা যায় না। কিন্তু এই সময়ে এসে আলটিমেটলি এই যে চোখের সামনে এত কিছু হয়ে যাচ্ছে, আপনি অনেক পাওয়ার হোল্ড করছেন, আপনি চাইলেই অনেক কিছু করতে পারেন, আপনি চাইলেই কঠোর হতে পারেন, আপনি বিভিন্ন ধরনের পন্থা অবলম্বন করতে পারেন, কিন্তু সবকিছু মনে হয় যে নামকে আসতে যে বলতে হয় তাই বলছি। আসলে মাঠে যে আমরা দেখতে পারি যে কতটা আসলে তারা সফল, কতটুকু কাজ করছে, বা এর মধ্যে দেখি হয়তো দুই একটা জায়গায় তিনি খুব প্রশংসা করাচ্ছেন কারোর মাথায় হাত বুলিয়ে, কারোর সংসারের খবর নিয়ে। সবচেয়ে বড় এটি তো মানে ধরেন আপনি একজন মানুষের সংসারের এটা মানবিক জায়গায় খোঁজ নিতে পারেন, সেটির সাথে তো আসলে রাষ্ট্র পরিচালনার ব্যাপারটি একেবারেই আলাদা একটি ব্যাপার। আপনি রাষ্ট্রের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে কতটুকু উন্নতি করতে পারছেন, নিশ্চয় আমি আপনি বা সাধারণ জনগণ সেটিই চাচ্ছে। আপনি ব্যক্তিগত কোনো একটি সমস্যার সমাধান করে দিচ্ছেন, সেটি আসলে ওভারঅল সামষ্টিকভাবে এটার কোনো প্রভাব মূল্যায়ন হয় না। একদম মূল্যায়ন তো সুযোগই নেই। আপনি কোনো একজন ব্যক্তির একটি উপকার করলেন, মাথায় হাত বোলালেন, তাকে 10,000 টাকা দিয়ে দিলেন, তার পরিবার কিভাবে চলছে সেটির খোঁজ নিলেন। আমি নিজেই ছিলাম সেদিন, তিনি যখন উত্তরায় আসতেন পুলিশ সদস্যকে, অ্যাপিবিএন এর সম্ভবত সদস্যকে জিজ্ঞাসা করলেন মাসে কত টাকা পাঠান। হয়তো এই খোঁজ খবরগুলো কিছুটা সিম্পেথি কুড়াচ্ছে, যেটা আমরা রাজনীতিতে করে থাকি। একজন রাজনীতিবিদ করলে হয়তো বা এ ঠিকঠাক ছিল, কিন্তু সেটি আসলে সামষ্টিকভাবে যে দেশের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি আছে সেটির কখনো উন্নয়ন ঘটাচ্ছে না। ব্যাপারটি আসলে তিনি যে কাজগুলো করছে একজন মানুষ হিসেবে, অ্যাজ আ ম্যান, তিনি আসলে হিউম্যান বিং, তিনি কেমন আমরা সেভাবে জাজ করতে পারছি, কিন্তু একটি দেশের স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে তিনি কতটা সফল সেটি তো আমরা জাজ করতে পারছি না। যেহেতু তার উপরে নির্ভর করছে অনেকটাই দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন থাকবে। আমরা তো বলছিলাম যে এই সরকার হয়তো নানা অর্থনৈতিক অবস্থাটাকে কিছুটা স্ট্যাবল করার চেষ্টা করেছেন, হয়তো বা সফলও হয়েছেন কোনো কোনো ক্ষেত্রে। বাট আমাদের যে চাওয়াটি আমি নিরাপদ বোধ করি কিনা, অর্থাৎ ঘর থেকে বাহিরে বের হলে কতটুকু নিরাপত্তা আমার জন্য আছে, এটি আমরা সবসময় প্রত্যাশা করে আসছি। যে আমরা বলে আসছিলাম গেল সরকারের সময়, বিগত সরকারের সময় আমরা কথা বলতে পারিনি, সেই কথা বলতে পারবো, এই ধরনের স্বাধীনতাই তো আমরা চেয়েছিলাম। আমরা যেটা বলছিলাম যে আসলে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা যে সমালোচনা করছি এখন, বা গঠনমূলক যে সমালোচনা বলি না কেন, বা আমরা যে কথা বলছি, কারণ আমরা তো প্রত্যাশার জায়গা থেকে কথা বলছি। আমরা প্রত্যাশা করেছিলাম যে হয়তো আমরা একটি নির্দিষ্ট জায়গায় যাব, আমরা ভালো থাকবো, সেই প্রত্যাশাটা পূরণ হচ্ছে না বলেই তো আমরা বলছিলাম, বা হয়তো আমরা আগের মতো আছি, তাহলে আমরা আগের পরিস্থিতি ভালো ছিলাম, সেই কথাটা বলার সুযোগ তৈরি হয়েছে, তুলনামূলক একটা জায়গা তৈরি হয়েছে। এক্স্যাক্টলি। তো সেখান থেকে আসলে এই উত্তরণের পথটা তো জিজ্ঞেস করলে আপনাকে এক বাক্যে বলুন যে আসলে সবাই মিলে হয়তো ঐক্যবদ্ধ সম্মিলিত প্রচেষ্টা হতে পারে। তারপরও মানে কথা বলার তো জায়গা তৈরি হয়েছে। আমি এই ব্যাপারটি আপনাকে আসলে বলতে যাচ্ছিলাম বিরতির আগে, যে কথা বলার জায়গা তৈরি হয়েছে, কিন্তু আপনি দেখেন সবচেয়ে বেশি যেটি হারিয়েছে সেটি হচ্ছে আপনার জানমালের নিরাপত্তা। আপনি রাত 10টার সময় বাড়িতে ফিরতে পারছেন না, আপনি ভোরবেলায় রাস্তাঘাটে আপনি নিরাপদ বোধ করছেন না, আপনি আপনার বাচ্চা সহ যেতে পারছেন না, দেশের কোনো নারী জনগোষ্ঠী আপনার কাছে নিরাপদ না। তো এই প্রত্যেকটা জায়গা জায়গা থেকে না পতন হয়েছে। আপনি বলছিলেন যে অন্তর্বর্তী সরকারের আসলে ব্যর্থতা, আমরা একটা নির্দিষ্ট গোল কিন্তু ফিক্সড করে তারপরে এগোচ্ছিলাম যে আমরা এই জায়গাটাতে আসলে যেতে চাই, তো হতাশার জায়গা তৈরি হয়েছে জনগণের। যখন আমরা ক্রমবর্ধমানভাবে ওই জায়গাগুলো থেকে বিচ্যুত হতে থাকলাম, এবং প্রত্যেকটা ঘটনা আপনি আপনার বক্তব্যের মধ্যে বলছিলেন যে কুমিল্লা মুরাদনগরে যে ঘটনা ঘটেছে, ভোলা একটি ঘটনা ছিল, মানে প্রত্যেক মাগুরায় আসিয়া যে ঘটনাটি ছিল, পটুয়াখালীতে একটি ঘটনা ছিল, প্রত্যেকটা ঘটনা কিন্তু আলোড়ন জাগানো।
তো এই জায়গাগুলোতে প্রত্যেকটা ঘটনা নতুন নতুন করে আসলে নেতিবাচক দৃষ্টান্ত স্থাপন করে। সুতরাং জনগণও কিন্তু আসলে রাষ্ট্র যারা চালাচ্ছে তাদের কাছে মানে হতাশার জায়গা তৈরি হয়, তাদের উপর অনাস্থার জায়গা তৈরি হয়। এবং একই সাথে দেখবেন গত 1 বছরে মব ভায়োলেন্সের যে চিত্র আমরা দেখেছি সেটি কি পরিমাণ বেড়ে গিয়েছে এবং মানুষ অতিষ্ঠ হয়ে নিজের হাতে আসলে আইন তুলে নিতে বাধ্য হচ্ছে যখন দেখছে যে চোখের সামনে কোনো ধর্ষকের বিচার হচ্ছে না, চোখের সামনে একজনকে নির্বিচারে হত্যা করা হচ্ছে, আপনার নদীতে রাস্তাঘাটে যেখানে সেখানে মানুষের লাশ পাওয়া যাচ্ছে, সেটা যে কোনো কারণে হোক না কেন। কিন্তু বাংলাদেশের মধ্যে আমি একটি সাধারণ জনগণ হিসেবে আমার জানের নিরাপত্তা তো থাকতে হবে, আমার বেঁচে থাকার অধিকার তো রাষ্ট্রপ্রধানকে নিশ্চিত করতে হবে বা রাষ্ট্রকে নিশ্চিত করতে হবে। তো এই জায়গাগুলো থেকে না মানুষের একটি হতাশার জায়গা তৈরি হচ্ছে। সামাজিক আরেকজন বিশ্লেষকের বক্তব্য শুনেছিলাম গতকালকে, তিনি বলেন আসলে এই যে মব ভায়োলেন্স বলেন বা দাঙ্গার ব্যাপারটি বলেন, একদম স্বাধীনতার আগ থেকেই তো বাংলাদেশে এটা বিদ্যমান ছিল একটু একটু করে, এবং সেটি এখন বেড়েছে। এবং তিনি যে শঙ্কাটি প্রকাশ করেছেন, যে তিনি একজন অর্থনীতিবিদ, তিনি বলছেন যে আসলে এই যে মব ভায়োলেন্স বলি বা এটি আরো বাড়বে, কারণ আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের যে কনসেন্ট্রেশনের যে জায়গাটি দেয়া দরকার ছিল তারা সেই রাইট জায়গাটি নেই। এখন তিনি সেটি বলার চেষ্টা করছেন যে অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন এবং সাথে কর্মসংস্থান তৈরি করা। যখনই আপনি কর্মহীন হয়ে পড়বেন এই তরুণ প্রজন্ম, তখন আসলে তারা হচ্ছে এই যে বিভিন্ন জায়গায় ঢুকে যাবে, সুযোগ নেওয়ার চেষ্টা করবে, মিসইউজ করবে, উচ্ছৃঙ্খল যে আচরণ সেটি আসলে বেড়ে যাবে। আপনি যখন আপনার হাতে অর্থ থাকবে না, আপনি যখন কর্মহীন হয়ে পড়বেন, আপনার যখন কর্ম থাকবে না, আপনি যখন অলস সময় পার করবেন, তখন স্বাভাবিকভাবে হচ্ছে এই মব ভায়োলেন্স যেটি বলছেন সেটি বেড়ে যেতে পারে। এখন এটির জন্য তিনি আবার বলেন যে রাজনৈতিক ঐক্য যেমন প্রয়োজন রয়েছে, একই সাথে যে অর্থনৈতিক যে স্বাবলম্বিতা, সেই জায়গায় আসলে এই অন্তর্বর্তীকালীন সরকারকে কনসেন্ট্রেশন দেওয়া আরো আগে থেকে দরকার ছিল। জি একদমই। দেখুন আত্মকর্মসংস্থানের আগেও তো আসলে বাংলাদেশের জনগণ যে হারে বাড়ছে, তাদের কর্মসংস্থান তো নিশ্চিত করতে হবে, তাই না? তো সেই জায়গা থেকে রাষ্ট্রের তো একটি বড় ভূমিকা রয়েছে। তার আগে আমি যে কথাটি আপনাকে বলতে চাচ্ছিলাম সেটি হচ্ছে, আপনি যে মব ভায়োলেন্স বেড়ে যাওয়ার কথাটি বলছিলেন, আপনি দেখেন রাষ্ট্রের সাথে সমাজের একটা চুক্তি থাকে, জনগণের একটা চুক্তি থাকে। তো এই প্রত্যেকটা ঘটনায় যেটি হচ্ছে সেটা হচ্ছে সোশ্যাল যে ইন্টারাকশন, সেই ভিতগুলো কিন্তু ভেঙে যাচ্ছে। রাষ্ট্রের প্রতি যখন মানুষ অনাস্থা তৈরি হচ্ছে, তখন আইন নিজের হাতে তুলে নিচ্ছে। আইন যখন নিজের হাতে তুলে নিচ্ছে, যখন মনে করছে যে আমার সেফটি আমাকে ইনশিওর করতে হবে, তখন কিন্তু ওই ভিতগুলো নিজ থেকে এমনিতেই ভেঙে যাচ্ছে। সুতরাং আপনি আর যত স্টেপ নেন না কেন, তখন আপনি ওটা কোনোভাবে আসলে আটকাতে পারছেন না। এবং এটি কিন্তু মব ভায়োলেন্স বেড়ে যাওয়ার অন্যতম কারণ। আরেকটি কথা আপনি যেটি বলছিলেন, এই যে কিছু হলে আইন নিজের হাতে তুলে নেওয়া, বা এই যে নতুন যে তরুণ সমাজ রয়েছে তাদের মধ্যে হতাশার যে জায়গাটি, আপনি দেখাতে পারবেন একদম চোখে আঙুল দিয়ে গত 1 বছরে তাদের জন্য আসলে কি স্টেপ নেওয়া হয়েছে। শুধুমাত্র স্পেসিফিক কিছু জনগোষ্ঠী যাদেরকে আসলে পূর্বে আমরা দেখেছি, এখনো কিছু কিছু দেখছি, সুযোগ এনশিওর করার কথা বলা হয়েছে, কিন্তু সেটি তো আসলে পুরো বাংলাদেশের মানুষের জন্য ইমপ্লিমেন্টেশন করা যাচ্ছে না এবং সেটি যথেষ্ট নয়। সুতরাং সেই দায়টি তো প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যারা রাষ্ট্র চালাচ্ছেন তাদের উপর গিয়ে পড়ে। তাহলে আপনি এটাকে কি বলবেন, যে আপনার পদক্ষেপের অভাব, নাকি আপনার আসলে লোকবলের অভাব, আপনার কিসের অভাব রয়েছে? আমি তো মনে করি সদিচ্ছার অভাব। সেটি আসলে তাদের, আমি যেটি বলছিলাম যে কনসেন্ট্রেশনের যে জায়গাটি, যে আসলে গোলের যে জায়গাটি, সেটি ঠিকঠাক মতো আসলে নির্ধারণ করতে পারেন। এবং সবাই শঙ্কা প্রকাশ করছে যদি এটি আসলে এখনকার সরকার যদি ঠিকঠাক মতো সে প্ল্যানটি যদি না করে, কর্মসংস্থান বা হচ্ছে সেটি যদি আসলে ঠিক না করে, পরবর্তী সরকারও সে জায়গায় যদি কনসেন্ট্রেশন না দেয়, মব ভায়োলেন্স বলেন বা নতুন কোনো নামে এই ভায়োলেন্স আসবে, তৈরি হবে, এটি কখনোই এই উপমহাদেশ বা এই বাংলাদেশ থেকে আসলে কমার সম্ভাবনা একেবারেই কম। সব থেকে মজার বিষয় আনার, দেখেন যতবারই এই ব্যাপারগুলো সামনে আসছে, আমরা সাংবাদিকরা যখন প্রশ্ন করি, তখন ওই দায়িত্বশীল জায়গা থেকে তারা মন্তব্য করে যে তারা আসলে এক বিন্দু ছাড় দিচ্ছে না। আজ থেকে 3 থেকে 4 দিন আগে উপদেষ্টা রিজওয়ানা হাসান তিনিও মন্তব্য করে গেছেন, পরবর্তীতে মন্তব্য করেছেন এটা আসলে আমার কাজ না, আমাকে রিলেটেড প্রশ্ন করবেন না। তার আগে বলেছেন যখনই আমরা কোনো মবের ঘটনা শুনেছি তখনই কিন্তু আমরা কাউকে বিন্দু মাত্র ছাড় দিইনি, কোনো গ্রেফতার দেখিনি, কাউকে শাস্তি দেখিনি, কোনো পদক্ষেপ দেখিনি। আসলে এরকম দায়িত্বশীল জায়গায় থেকে এরকম হটকারীমূলক বক্তব্য কতখানি যৌক্তিক, একজন সাংবাদিক বা একজন সাধারণ মানুষ হিসেবে আমাদের কোনো রকম ভাবে বোধগম্য নয় যে তারা আসলে নিজের চোখে। আপনি জানেন যে গেল বুধবারের ঘটনা, এনসিপি হচ্ছে যেটি শুরুতে আপনি বলে আসছেন যে জুলাই পদযাত্রা, তারা 36 একটি কর্মসূচি নিয়েছে এবং সেই কর্মসূচি গোপালগঞ্জে গিয়ে মার্চ টু গোপালগঞ্জ হয়ে গেল এবং সেখানে একটি সংঘর্ষের ঘটনা ঘটেছে এবং তার ধারাবাহিকতা দেশে এখন পর্যন্ত এটি খুবই আলোচিত ইস্যু। এখন পর্যন্ত মানে সবার আসলে সম্ভবত নয়, এটা একেবারে সঠিক যে সবার মনোযোগ এখন গোপালগঞ্জ কেন্দ্রিক
রাজনীতিতে বলেন, দেশের সাধারণ মানুষ বলেন, যারা রাজনৈতিক বিশ্লেষক আছেন তারাও আলাপ করছেন এটি নিয়ে। আমিও গণমাধ্যম কর্মী হিসেবে আমরাও নজর রাখছি আসলে গোপালগঞ্জে কি ঘটছে, এখন পর্যন্ত কি ঘটছে। আপনি একটি তথ্য দিচ্ছিলেন যে এখন পর্যন্ত 5 জনের মৃত্যু হয়েছে বা নিহত হয়েছে। বলছিলাম যে ওখানে আসলে যদি আমি বলি যে এই দায় কি এড়ানো যেত, বা সরকারের কাছে মানে আসলে কি পদক্ষেপ নিতে পারতেন সরকার, এই যে তারা যেহেতু 1 তারিখ থেকে তাদের কার্যক্রম পরিচালনা করছেন, সেখানে নিরাপত্তা দেয়া, বা গোপালগঞ্জ যেহেতু আওয়ামী লীগ অধ্যুষিত এলাকা, সেটি নিশ্চয় অন্য একটা এলাকা থেকে আর একটু ব্যতিক্রম হবে, সেখানকার নিরাপত্তা ব্যবস্থা সরকার নিশ্চয় আর একটু নজরদারি করবেন, আর একটু বাড়াবেন, ব্যাপারটা তো এটিই ছিল নাকি? জি, আপনি যেমনটি বলছিলেন যে আসলে দায় কাদের উপর বর্তায় এবং কি পদক্ষেপ নেওয়া যেত। প্রথম কথা হচ্ছে, আপনি দেখুন এই ঘটনাটা হওয়ার পরে স্বরাষ্ট্র উপদেষ্টা কি মন্তব্য করেছেন। তিনি বলেছেন যে এরকম কোনো ঘটনা ঘটতে পারে তারা আসলে অবগত ছিলেন না। মানে তাদের কাছে, আমি সেই প্রোগ্রামটিতে ছিলাম, তিনি বলেছেন আসলে বড় কোনো অঘটন ঘটবে এরকম গোয়েন্দা তথ্য তাদের কাছে মানে ছিল না। অথচ দেখুন আগের দিন রাত থেকেই কিন্তু সেখানে আসলে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছিল। হ্যাঁ, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সেখানে উপস্থিত ছিলেন, সকালবেলা পুলিশের গাড়িতে হামলা হলো, ইউএনওর গাড়ি ভাঙচুর করা হলো। তো তখনও কি আসলে স্বরাষ্ট্র উপদেষ্টা বা রাষ্ট্রীয়ভাবে সেখানে নিরাপত্তা আরো বেশি জোরদার করা উচিত ছিল না? ডেফিনেটলি ছিল। দ্বিতীয়ত, রাজনৈতিক দলগুলো কি কোনোভাবে এই দায়টি এড়াতে পারে কিনা? আমরা যতদূর জানি, নতুন যে রাজনৈতিক দল এনসিপি, তারা জুলাই পদযাত্রা করছেন বাংলাদেশের প্রত্যেকটি জেলায় জেলায় গিয়ে, এবং তৃণমূলের প্রত্যেকটা মানুষের কথা শুনছেন, তাদের জনপ্রিয়তা বিচার করছেন, তাদের সমস্যাগুলো তুলে ধরার চেষ্টা করছেন। তারা যে বিচার, সংস্কার এবং সংবিধানের কথা বলে, সেই বিষয়ে তৃণমূল আসলে কি ভাবছে, সবকিছু আসলে তারা তুলে আনতে চান, তারা তুলে ধরতে চান, তাদের বক্তব্য আসলে তাদের কাছে পৌঁছতে চান, একটা ইন্টারাকশনের জায়গা তৈরি করতে চান। তো সেই জায়গা থেকে এই মার্চ মানে জুলাই পদযাত্রা হঠাৎ করে গোপালগঞ্জের ক্ষেত্রে কেন মার্চ টু গোপালগঞ্জ হলো, এটি একটি বড় প্রশ্ন। তার মানে হচ্ছে এই জায়গাগুলোতে আপনি মনের মধ্যে একদম ম্যান টু ম্যান যে একটা প্রতিপক্ষ ধরে নেওয়ার যে ব্যাপার থাকে, সেই জিনিসটি না বাইরে প্রকাশ করে ফেলেছেন। কারণ যতদূর জানি যে জুলাই পদযাত্রা যদি সেখানে হতো, ব্যক্তিগত ধারণা সেটি হয়তো আরেকটু সহনশীল হতে পারতো। আপনি যখন জানবেন যে এর পরবর্তীতে তারা যখন ফরিদপুরে গিয়েছিল, সেখানে গিয়েও কিন্তু এই একই বক্তব্য তারা দিয়েছেন যে এটির যদি আসলে বিচার না হয় বা গোপালগঞ্জকে আমরা আসলে মুজিববাদের কবর দিয়েই ছাড়বো, এরকম একটি কথা আসলে বলেছেন। তো আপনি যখন আসলে জনগণের কথা শুনতে যাচ্ছেন, তৃণমূলের কথা শুনতে যাচ্ছেন, আপনাকে সেখানেই ফোকাস রাখা উচিত ছিল। আপনি মুজিববাদের কবর সেখানে দিতে যাননি। এবং আপনি যেমনটি আপনার বক্তব্য অনুযায়ী বলছিলেন যে গোপালগঞ্জ আসলে আওয়ামী লীগ অধ্যুষিত এলাকা, এরকম কয়েকটি এলাকা থাকে, এবং পূর্ববর্তী ইতিহাস অনুযায়ী আমরা জানি যে সেটা আসলে বিএনপির সময় কিছুটা হয়েছিল, বা জাতীয় পার্টির সময় তারাও কিছুটা ফেস করেছিল। এনসিপি কে আরো সতর্ক অবস্থানে থাকতে পারতেন, আপনি যেহেতু জনগণের দোরগোড়ায় পৌঁছাতে চান, মনের মধ্যে যেতে চান, তাদের পালসটা আসলে বুঝতে চান, আপনারা আরেকটু কৌশলী হওয়া দরকার ছিল। আবার আরেকটি ব্যাপার, যদি আপনি জানেন, একমত হবেন কিনা জানি না, সেটি হচ্ছে অনেকে বলার চেষ্টা করছেন, অনেকে, যে এই যে এই ঘটনাটি ঘটার মানে ঘটনাটি হয়তো বা কারো না কারো পরিকল্পিত হতে পারে, নির্বাচনকে পিছিয়ে দেওয়ার একটা ইস্যু তৈরি হতে পারে। যদি এটা নিয়ে এরপরে হামলার পরপরই কিন্তু আলাপ হয়েছে, যে সংঘর্ষের পর সেটা হয়তো বিশ্লেষকদের ভিন্ন রকম মতবাদ থেকে থাকবে, রাজনৈতিক দলগুলো হয়তো ভিন্ন দিকে প্রবাহিত করার চেষ্টা থাকবে। বলছেন যে আপনি যেহেতু একটি জেলার নিরাপত্তার ব্যবস্থা নিশ্চিত করতে পারেননি, আপনি একটি বড় একটি নির্বাচন কিভাবে অ্যারেঞ্জ করবেন? সুতরাং হচ্ছে আপনাকে প্রথমত আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক করুন, তারপর নির্বাচন। সরকারের তো একটা দায়বদ্ধতার জায়গাগুলো রয়েছে যে রাজনৈতিক দলগুলো যাতে নির্বিঘ্নে সভা সমাবেশ করতে পারে, সেই পরিস্থিতি, সেই পরিবেশটা তো আপনাকে এনশিওর করতে হবে, নাহলে এত বড় জাতীয় সংসদ নির্বাচন আপনি কিভাবে করবেন? এবং এমন একটা ভালনারেবল টাইমে আপনি, সেটি কিন্তু বড় প্রশ্ন, বড় মাথা ব্যথার জায়গা। কারণ আমি যেমনটি আপনাকে বলছিলাম যে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে যে আসলে ঐক্যমত্য নেই, সহনশীলতা নেই, ন্যূনতম শ্রদ্ধাবোধ নেই, সেই জায়গা থেকে কি নতুন গঠিত যে রাজনৈতিক দল, তাদেরকে আরেকটু কৌশলগত অবস্থানে যাওয়া দরকার ছিল না? আপনারা যেহেতু একদম জনগণের দোরগোড়ায় পৌঁছতে চাচ্ছেন, সেটা একটু বড় প্রশ্ন। দ্বিতীয়ত হচ্ছে এই সেম পরিস্থিতি কিন্তু অন্যান্য দলগুলোর ক্ষেত্রেও কিছু না কিছু কম বেশি সেটাকে ফেস করতে হয়েছে। তো আপনি কেন সেই একই ভুল করলেন? বা আপনি যখন সরাসরি কারোর সম্পর্কে যুদ্ধ ঘোষণা করে দিচ্ছেন, তখন কেন প্রতিপক্ষ আপনাকে অ্যাটাক করবে না? বা তখন তারা কেন আসলে আপনাকে মানে এভাবে গ্রহণ করবে, সাদরে গ্রহণ করবে? সেই প্রশ্নটি কিন্তু, সেই আশাটি আপনি রাখতে পারেন, এবং সেই প্রশ্নটি ওটা খুবই কিন্তু স্বাভাবিক ব্যাপার। আপনার বক্তব্য অনুযায়ী আমি বলছিলাম যে আওয়ামী লীগ অধ্যুষিত একটা এলাকা, আরো স্পষ্ট করে আমি বলতে চাই, আওয়ামী লীগ অধ্যুষিত এলাকা নয়, ওটি আওয়ামী লীগের তীর্থস্থান, ওটি শেখ মুজিবের জন্মস্থান। সুতরাং সেই জায়গায় যে আপনি যখন আপনার রাজনৈতিক বক্তব্য দিবেন যে মুজিববাদের মুর্দাবাদ, সেটি আসলে কেউ গ্রহণ করবে না।
ব্যাপারটা হচ্ছে তাদের কৌশলের তাদের জায়গা থেকে একদমই তাই। আমি বারংবার এটি বোঝাতে চাচ্ছি যে বাংলাদেশের রাজনীতিতে একটি রাজনৈতিক দলের কিন্তু এই যতটা হামলার পর কৌশলগত অবস্থান এই দরকার, হামলা- নতুন দল হিসেবে স্পষ্টভাবে তারা ব্যর্থ হয়েছে। সবাই তো বলছিলেন যে আসলে এনসিপি সম্মেলন যে পদযাত্রা আর সেটাকে এর কেন্দ্র করে আগেও তো বিএনপি সেখানে সমাবেশ করেছে, বিএনপি কে তো এটা ফেস করতে হয়নি, আপনাদেরকে কেন ফেস করতে হলো? কিন্তু আপনারা তো তরুণ, আপনাদের কাছ থেকে তো আমরা নতুন কিছু আশা করি, সুতরাং আপনারা নেতিবাচক দৃষ্টান্ত স্থাপন আওয়ামী করেছেন। লীগ তো ধরেন আওয়ামী লীগ ছাত্রলীগ তো এমনিতে নিষিদ্ধ হয়ে আছে। ছাত্রলীগ ট্যাগ যে আপনারা দিচ্ছেন, আমার গণমাধ্যমে প্রশ্ন হচ্ছে তাহলে কি ধরুন আওয়ামী লীগকে আরো একটু ব্যাকফুটে চলে গেল এই ঘটনার পর, যে এই হামলাটি তো তারা না করলেই পারতেন। দেখুন, আপনি যেমন বলছিলেন যে আওয়ামী লীগ ব্যাক ফুটে গেল কিনা, আরো গেল যারা কিনা? আমি হ্যাঁ, একটু- যারা আসলে এখনো পর্যন্ত যে 5 জন নিহত হয়েছেন, সাংবাদিকরা যখন তাদের পরিবারের সাথে কথা বলেছে, তারা কিন্তু বলছে যে না, আমরা আওয়ামী লীগ না, বা আমাদের কোনো ট্যাগিং নেই, আমরা কিন্তু কোনো রাজনৈতিক দলের কর্মী না। তারা বলছেন কেউ রাজমিস্ত্রি ছিলেন, কেউ কাপড়ের দোকানদার ছিলেন। দেখুন, কারো সাংগঠনিক পরিচয়ের আগে তো সে একজন সাধারণ মানুষ, রাইট? তো সেই জায়গা থেকে আপনি মার্চ টু গোপালগঞ্জ, শুধু গোপালগঞ্জের মানুষকে আপনি তো প্রতিপক্ষ ঘোষণা করেছেন। কেন করেছেন? এটা তো যদি আমি আপনার পয়েন্টটি বুঝতে পেরেছি, আমরা একেবারে আজকে আলোচনা শেষ পর্যায়ে চলে এসেছে। আপনি যেটি বোঝানোর চেষ্টা করছেন আসলে তাদেরকে এনসিপিকে আরো একটু সহনশীল হতে হতো, সতর্ক হতে হতো, তাদের এবং প্রতি আমাদের প্রত্যাশা অনেক 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 বেশি। রাষ্ট্রীয়ভাবে আরো বেশি সতর্ক, তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হতো। যদি আমরা চাইবো আগামীর বাংলাদেশ আরো বেশি পরিমাণে সহনশীল হোক, আইন শৃঙ্খলা পরিস্থিতি যেন আরো উত্তর সমৃদ্ধ হোক, আমরা বা আমাদের মা বোনরা যারা রয়েছেন তারা যেন ঘরের বাইরে যেতে অনিরাপদ বোধ না করেন, সেই প্রত্যাশা রেখে আজকের মতো সংবাদ বিশ্লেষণ এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।